সেইবার বেশ অনেকদিন পর গ্রামের বাড়িতে ফিরেছি। সময়টা বর্ষাকাল। তীব্র গরমের পর বর্ষাটাও দিন দুয়েক বেশ ভালোই পড়ছে। সন্ধেবেলা নিমুকাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। সেই অপূর্ব স্বাদের গ্রাম্য গন্ধ জড়ানো আদা দেওয়া খাঁটি গরুর দুধের চা কলকাতা শহরে কোথাও পাওয়া যায় না। চা খেতে খেতে গল্প করছি নিমুকাকার সঙ্গে। এমন সময় সেখানে হাজির বিদ্যুৎ আর সৌমেন। আরে নীলুদা যে, কবে এলে? আরে বিদ্যুৎ, সৌমেন, কেমন আছিস তোরা? বল, বস বস। আর বলিস না, কাল অনেক রাতে ফিরেছি ভাই। যা বৃষ্টি হচ্ছিল, স্টেশন থেকে বাড়ি ফেরার কোনো গাড়ি টাড়ি কিচ্ছু পাচ্ছিলাম না। শেষমেশ হেঁটেই ফিরলাম। তারপর বল, তোরা ভালো আছিস তো? একদম নীলুদা, বেশ আছি। আজ তোমাকে অনেকদিন পর দেখে মনটা একদম ভালো হয়ে গেল। বিদ্যুৎ একদম ঠিক বলেছে নীলুদা। নিমুকাকার চায়ের আড্ডায় তোমার গল্পগুলো এত মিস করি যে বলার নয়। আজ এতদিন বাদে তোমাকে পেয়েছি যখন, একটা গল্প হয়ে যাক। নিমুকাকা, কড়া করে জমিয়ে 3টে চা করো তো। হ্যাঁ একদম, এই ওয়েদারে ভূতের গল্প আর চা, আর কি চাই? তোরা যে গল্প না শুনে আমাকে ছাড়বি না, সে আমি বেশ ভালোই বুঝতে পারছি। কাজের প্রয়োজনে শহরে থাকি বটে, কিন্তু সেখানকার ব্যস্ত জীবনে তোদের এই আন্তরিকতার টানগুলো নেই। খুব মিস করি তোদের সঙ্গে কাটানো এই সময়গুলো। যাই হোক, তবে আজকে আমার কলেজ জীবনের একটা ঘটনা তোদের বলি, শোন। সালটা 2000। নতুন একাডেমিক সেশনে ভর্তি নেওয়া তখন সবে শুরু হয়েছে আমাদের কলেজে। বেশ নামকরা প্রতিষ্ঠান হবার সুবাদে আমাদের কলেজটিতে দেশের নানা প্রান্ত থেকেই ছাত্রদের আনাগোনা ছিল। সেবার নতুন সেশনে ভর্তির পর ছাত্রছাত্রীদের হোস্টেলের রুম অ্যালটমেন্ট পর্ব শেষ হয়ে গেল বেশ ভালোভাবেই। আজকের গল্পটি যাকে কেন্দ্র করে, সেই রাহুল নামের ছেলেটি এসেছিল বিহারের মুজাফফরপুর থেকে। রাহুল ছিল একেবারে সাদাসিধে একটা ছেলে। ওর পরিবারের মধ্যে প্রথম ওই পড়াশুনো করছে এতদূর। ওর বাবা জমিতে চাষাবাদ করতেন। ওর বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে চাকরি করে বড় মানুষ হবে। বয়েজ হোস্টেলের পুরনো বিল্ডিংয়ের 11 নম্বর রুমটি বরাদ্দ হয় ওর জন্য। ডাবল অকুপেন্সির সেই রুমটিতে তখনও অন্য কোনো স্টুডেন্ট অ্যালট না হবার কারণে প্রথম থেকেই সেই ঘরটিতে একা থাকতে শুরু করে রাহুল। পাশাপাশি রুম হওয়াতে প্রথম দিনেই ওর সঙ্গে বেশ আলাপ হয়ে গিয়েছিল আমাদের। রাহুল, তুই 11 নম্বরে একাই আছিস তো? জিনিসপত্র সব গুছানো কমপ্লিট? রূপকের কাছে শুনলাম কাল রাতে ট্রেনে নাকি তোর একটুও ঘুম হয়নি। হ্যাঁ ভাই, আপাতত একাই। হ্যাঁ, মোটামুটি গুছিয়ে নিয়েছি সব। আর বলিস না, কাল রাতের ট্রেন জার্নিটা, ওফ, একেবারেই ঘুম হয়নি। এবার ঘরে গিয়ে একটা লম্বা ঘুম দেবো ভাবছি। বেশ বেশ, চল রেস্ট নে, পরে দেখা হচ্ছে তাহলে। এরপর ঘণ্টা দেড়েক পর যখন রাহুলের ঘুম ভাঙল, ততক্ষণে সূর্যাস্ত হয়ে গিয়েছে। শীতের আমেজ গায়ে মেখে ফ্রেশ হয়ে পড়তে বসে রাহুল। এই লাইটটার আবার কি হলো? কিরে রাহুল, প্রথম দিন আর কত পড়বি ভাই? খুব খিদে পেয়েছে, চল খেয়ে আসি। হ্যাঁ রে, চল। আর বলিস না, একটুও পড়তে পারিনি। রুমের বাল্বটা সন্ধ্যে থেকেই খালি গড়বড় করে চলেছে। তাই নাকি? ওয়ার্ডেনকে জানা তাহলে। হ্যাঁ, ঠিকই বলেছিস, খেয়ে ফেরার সময় বলে আসছি। খাওয়া দাওয়া সেরে হোস্টেলে ফেরবার সময় রাহুল ওয়ার্ডেনকে জানায় যে তার রুমের বাল্বটা ডিস্টার্ব করছে। ওয়ার্ডেন বলেন, আজ তো অনেক রাত হয়ে গেছে, ইলেকট্রিশিয়ান পাঠিয়ে কাল তোমার রুমের বাল্ব চেঞ্জ করিয়ে দেব। ওয়ার্ডেনের কথায় আশ্বস্ত হয়ে দোতলায় তার ঘরের সামনে এসে রাহুল দেখে ওর ঘরের দরজাটা অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। বেশ খানিকটা খটকা লাগে রাহুলের মনে। দরজাটা তো আমি দিয়ে গেলাম, তাহলে খুলল কে? জিনিসপত্র সব ঠিক আছে তো আমার? তড়িঘড়ি ঘরে ঢুকে রাহুল দেখে তার জিনিসপত্র, ডকুমেন্টস সব ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে দেখে হাফ ছেড়ে বাঁচেও। তখন ওর ঘরের আলোটাও আর তেমন ডিস্টার্ব করছিল না। তাই কিছু সময়ের জন্য পড়তে বসে রাহুল। পড়তে পড়তে রাত প্রায় 1টা বেজে যায়। বইপত্র গুছিয়ে নিয়ে শোবার আগে খেয়াল করে ভালোভাবে ঘরের দরজা আটকায় রাহুল। কিন্তু লাইটের সুইচ বন্ধ করবার সময় রাহুল লক্ষ্য করে
বাল্বটির ঠিক নিচের দেওয়ালে দুটো অদ্ভুত কালো রঙের হাতের ছাপ। এমনিতে মানুষের হাতের ছাপ বলে মনে হলেও সেটা বেশ খানিকটা অন্যরকম লাগে রাহুলের। যাই হোক, দুচোখে তখন ক্লান্তির ঘুম প্রায় জড়িয়ে এসেছে রাহুলের, তাই বিশেষ কিছু তেমন চিন্তা না করেই শুয়ে পড়ে সে। গভীর রাতে ঘরের লাইটের অস্বাভাবিক দবদবানিতে ঘুম ভেঙে যায় রাহুলের। ঘুমের আচ্ছন্নতার মধ্যেই ও বুঝতে পারে সেই ঘরে ও একা নয়, আরো যেন কেউ রয়েছে ওর ঘরের মধ্যেই। কে 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 ওখানে? কাঁপতে থাকা বাল্বের আলোতে রাহুল দেখে পাশের খালি বেডটাতে হাঁটু জড়ো করে দেওয়ালের কোণ ঘেঁষে জড়সড় হয়ে মাথা একেবারে নিচু করে বসে একটা ছেলে ডুকরে ডুকরে কাঁদছে। কে ওখানে? কোনো উত্তর দেয় না ছেলেটি। রাহুল বিছানা থেকেই দেওয়াল হাতড়ে কোনো ক্রমে আলো জ্বালাতে চায়, কিন্তু আলো জ্বলে না। কি করবে কিছু বুঝতে পারে না রাহুল। বন্ধুদের কি ডাকবে চেঁচিয়ে? 7-5 ভাবতে ভাবতেই হঠাৎ ফিরে আসে ঘরের আলো। আলো ঝলমল ঘরে তখন কাউকেই আর দেখতে পায় না রাহুল। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে। রাহুল, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? হ্যাঁ, কে? কটা বাজে? আরে আমি রূপক। 9টা বেজে গেছে। এরপর আর ব্রেকফাস্ট পাবি না। এর আগে তোকে দুবার ডেকে গেছি, বাট কোনো সারা শব্দই পাইনি তোর। আচ্ছা, 5 মিনিট দাঁড়া ভাই, আমি এখনই রেডি হয়ে আসছি। এরপর ক্যান্টিনে যাবার পথেই রূপককে গত রাতের ঘটনা সম্পূর্ণ জানায় রাহুল। সবটুকু শুনে রূপক বলে, এ ভাই নির্ঘাত সিনিয়র দাদাদের কাজ। আমিও সেরকমটাই ভেবেছি, তাই আর ওয়ার্ডেনকে জানাইনি ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই করেছিস। ও একটু ফ্রেশারদের সঙ্গে সব কলেজ ইউনিভার্সিটিতেই হয়, আমাদের সবার সাথেই হবে। তুই কিছু রিয়াক্টই করিস না। এমন ভাব দেখা যাবে তুই কিছুই দেখিসনি। তবে মনে করে তোর ঘরের বাল্বটা আজ বদলিয়ে নিস। হ্যাঁ, ফেরার সময় ওয়ার্ডেনকে বলে যাচ্ছি লোক পাঠাতে। ব্রেকফাস্ট সেরে হোস্টেলে ফেরবার কিছুক্ষণের মধ্যেই রাহুলের ঘরে ইলেকট্রিশিয়ান চলে আসে। মিনিট 5 কাজ করে সে বলে, দাদা, আমি সব দেখে নিয়েছি, লাইন বাল্ব সব ঠিকই আছে, তবু আমি নতুন বাল্ব লাগিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। ইলেকট্রিশিয়ান ছেলেটি চলে যাবার পর রাহুলও রেডি হয়ে বেরিয়ে পড়ে ক্লাসের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে রাত প্রায় 10:30টায় রুমে ফেরত আসে সে। এরপর ওয়াকম্যানে গান শুনতে শুনতে অঙ্ক নিয়ে বসে। কিছুক্ষণ ভালোভাবে চলবার পর ওয়াকম্যানটা থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ কানে আসতে থাকে রাহুলের। কর্কশ একটি গলার আওয়াজ ভেসে আসতে থাকে গানের পেছন থেকে। কেউ যেন কিছু একটা বলছে। কিন্তু কি বলছে সে? দোকান চেপে ধরে কোনো ক্রমে সেই অদ্ভুত জড়ানো কর্কশ গলার স্বর পরিষ্কার শুনতে পায় রাহুল। তীক্ষ্ণ খসখসে সেই আওয়াজে কেউ যেন অনবরত বলে চলেছে, ওরা ওরা আমাকে শেষ করে দিল। কাউকে কাউকে ছাড়ব না আমি, কাউকে না। এই হোস্টেলের সব কটা মরবে, সব সব কটা। কাউকে ছাড়ব না, কাউকে না। ওয়াকম্যানটা নাড়িয়ে চাড়িয়ে অন অফ করে বারবার চালাতে থাকে রাহুল, কিন্তু প্রতিবারই সেই একই আওয়াজ কানে আসতে থাকে তার। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। হঠাৎ করে নতুন লাগানো বাল্বটা শব্দ করে ফেটে যায়। এতক্ষণ মনকে নানাভাবে আশ্বস্ত করে চললেও এখন আর পারে না রাহুল। বারে বারে কেন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটে চলেছে এই ঘরে, কি করবে বুঝে উঠতে না পেরে কোন রকমে একটি মোমবাতি জ্বালায় সে। কোনোদিন কোনো রকম সংস্কারে বিশ্বাস না করলেও সেই সময়ে রাহুলের মনে পড়ে যায় বাড়ি ছেড়ে আসবার সময় ওর মায়ের দেওয়া একটা জিনিসের কথা। ওর মা ওকে বলেছিলেন, নাগা, এত দূরে লেখাপড়া করতে যাচ্ছিস, যদি কখনো কোনো বিপদ আসে এই তাবিজটা সঙ্গে রাখিস। সঙ্গে সঙ্গে তাবিজটা টেবিলের ড্রয়ার থেকে বের করে নিজের বালিশের তলায় রেখে দেয় রাহুল। তারপর মায়ের কথা মনে করতে করতেই
একসময় ঘুম নেমে আসে ওর দু চোখের পাতা জুড়ে। কিন্তু বেশ কিছুক্ষণ পর ঘুমের মধ্যেই রাহুল অনুভব করতে থাকে কেউ যেন তার ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে, যেন একটা ছায়া মূর্তি, একটা কালো অবয়ব অস্থির পায়ে হেঁটে বেড়াচ্ছে গোটা ঘরটা জুড়ে। কি যেন খুঁজে বেড়াচ্ছে সে। রাহুল চোখ খুলতে চায়, কিন্তু আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কিছুতেই চোখ খুলতে পারে না। এর মধ্যেই বুকে পাহাড় প্রমাণ চাপ অনুভব করতে থাকে রাহুল। বন্ধ চোখেই সে পরিষ্কার বুঝতে পারে সেই ছায়ামূর্তি তার গায়ের উপর উঠে তাকে গলা টিপে মেরে ফেলতে চাইছে। বাঁচবার জন্য প্রাণপণ চিৎকার করেও গলা থেকে কোনো আওয়াজ বের হয় না রাহুলের। ধস্তাধস্তিতে খাট থেকে পড়ে যায় রাহুল। ওর সঙ্গে মাটিতে পড়ে যায় বালিশের নিচে থাকা সেই তাবিজটাও। এক ঝটকায় বন্ধ চোখ খুলে যায় রাহুলের। ঘন ঘন শ্বাস পড়তে থাকে তার। ওর সারা শরীর তখন ঘামে ভেজা। ওই অবস্থায় ঘুম ভেঙে রাহুল মনে করে হয়তো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল সে। বিচলিত মনকে কিছুটা শান্ত করে জলের বোতল থেকে জল খেতে গিয়ে ঘরের সিলিংয়ের দিকে তাকাতেই রাহুল দেখে সিলিং ফ্যানের আংটা থেকে ঝুলে রয়েছে একটি ছেলের দেহ। এক দৃষ্টে সেই নিথর দেহটি যেন বিস্ফারিত স্থির চোখে তাকিয়ে আছে রাহুলের দিকেই। উফ, কি ভয়ঙ্কর তীক্ষ্ণ সেই চোখের দৃষ্টি। বিকট চিৎকার করে দরজা কোনো ক্রমে খুলে বাইরে বেরিয়ে আসে রাহুল। ওর চিৎকার শুনে আমরা ছেলেরা উঠে পড়ি। চলে আসেন ওয়ার্ডেন। রাহুল চিৎকার করে বলতে থাকে, ও আমার রুমে সুইসাইড করেছে, আমার রুমে সুইসাইড করেছে, আমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, বাঁচাও, আমাকে তোরা বাঁচা, আমাকে বাঁচাও। আমরা সকলেই ওর ঘরে গিয়ে দেখি কেউ কোথাও নেই। শুধুমাত্র একটা চাপা ভ্যাপসা তীক্ষ্ণ গন্ধ নাকে আসতে থাকে আমাদের। ভোরের আলো তখন সবেমাত্র ফুটছে। তখন ভয়ে রীতিমতো কাঁপছে রাহুল। আমরা সবাই ওকে স্বাভাবিক করবার চেষ্টা করে যাচ্ছি। এখন তুমি ঠিক আছো রাহুল? বলতে পারবে ঠিক কি ঘটেছিল কাল রাতে? ক্লান্ত কণ্ঠে ধীরে ধীরে দুদিন ধরে চলা সমস্ত ঘটনা সবিস্তারে বলতে থাকে রাহুল। সবটা শুনে স্তম্ভিত ওয়ার্ডেন বলেন, তুমি কথা আমাকে আগে জানাওনি কেন? আমাকেও বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম সিনিয়র দাদারা হয়তো মজা করছে, তাই। আর মজা, এই মজা করবার জন্যই তো আজ এই পরিণতি। তোমরা হয়তো জানো না, গত বছরে এখানে একটি ঘটনার পর সিনিয়র ছাত্রছাত্রীদের ওপর নানা রকম বিধিনিষেধ চাপানো হয়েছে। জুনিয়র স্টুডেন্ট, বিশেষ করে ফ্রেশার্সদের সঙ্গে তাদের সমস্ত মেলামেশা এখন নিষিদ্ধ। নতুন শিক্ষার্থীরা সিনিয়রদের দ্বারা কোনো রকম হয়রানির শিকার হলে সিনিয়রদের বহিষ্কার পর্যন্ত করবার ব্যবস্থা করা হয়েছে। এই কথা শুনে রূপক ওয়ার্ডেনের কাছে জানতে চায়, কি এমন ঘটনা ঘটেছিল স্যার যে এমন রেস্ট্রিকশনস? শোনো তাহলে বলছি। রাহুলের এই রুমটিতে গত বছর যে ছেলেটিকে অ্যালট করা হয়েছিল তার নাম ছিল পলাশ। একদমই গরিব ঘরের একটি ছেলে, কিন্তু অত্যন্ত মেধাবী। অনেক স্বপ্ন নিয়ে এখানেও পড়তে এসেছিল। কিন্তু মাত্র 12 দিনের মাথায় কয়েকজন সিনিয়র ছাত্রদের পড়া সোকল্ড এই মজার উৎপীড়ন সহ্য করতে না পেরে ওই ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছেলেটি। সেই ঘটনার ট্রমা থেকে এখনো আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। আচ্ছা রূপক, শোনো, রাহুল দুদিন তোমার সঙ্গেই থাকুক। কাল কলেজ ম্যানেজমেন্টকে বিষয়টি জানানো হবে। দেখা যাক ওনারা কি ডিসিশন নেন। একদম ভয় পেও না রাহুল, তোমার কিচ্ছু হতে দেব না। এক পলাশকে অকালে হারিয়েছি আমরা, দ্বিতীয় কোনো স্টুডেন্টকে হারাতে পারবো না। কলেজ ম্যানেজমেন্ট কমিটি পরদিনই রাহুলকে নিউ বিল্ডিংয়ে ডবল অকুপেন্সির রুম অ্যালট করে। চিকিৎসকের পরামর্শ মতো বেশ কিছুদিন ওষুধও চলে রাহুলের। সেই বছরই ওই 11 নম্বর ঘরটিকে সম্পূর্ণ ভেঙে একেবারে নতুন করে ছেলেদের কমন রুম করে দেওয়া হয়।